দর্শক বন্ধুরা নমস্কার। আপনারা দেখছেন মৃণালিনী এনএন, আমি আপনাদের সাথে রাজীব। আজকে আলোচনা করব আপনাদের সঙ্গে, আপনারা শুনবেন, আপনাদের মন্তব্য আপনারা করবেন, আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই আপনারা দেবেন। যেটা মনে হয়েছে আমার এবং যেটা আজকে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে আলোড়ন তৈরি করেছে, যেটা আমি নিজে প্রত্যক্ষ করেছি, হয়তোবা আপনারাও করেছেন, তাই ভাবলাম আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করা যাক আপনাদের সঙ্গে। তাই আজকে বিষয়টি আমি আপনাদের সামনে নিয়ে আসলাম। অবশ্যই আপনাদের প্রতিক্রিয়া আমি চাইব। যারা আমার এই অনুষ্ঠান আপনারা দেখেন, আপনাদের থেকে আমরা প্রতিক্রিয়া চাই, কারণ আপনাদের প্রতিক্রিয়া রাজ্য সরকার দেখেন এবং রাজ্য সরকার সেই হিসাবে কাজ করেন, সেটা আপনারা আশা করেন এবং আমরাও আশা করি। সে জায়গায় আমাদের কর্তব্য হচ্ছে এই প্রসঙ্গগুলো আপনাদের সামনে তুলে ধরা এবং আমাদের রাজ্যের মানুষ আপনারা কি ভাবছেন সেটাকে তুলে ধরা এবং প্রশাসনের নজরে নিয়ে যাওয়া। আজকে যে বিষয়টি আমি রেখেছি আপনাদের সামনে, আপনারা চিন্তা করছেন যে রাজীব হয়তো আজকে এই সরকারি সাহায্য অনুষ্ঠানের নামকরণ করেছে, কি বলবে রাজীব আজকে। অবশ্যই আপনারা আপনাদের প্রতিক্রিয়া দেবেন এবং আপনাদের মন্তব্য আপনারা করবেন। আজকে যে বিষয়টি আমি আলোচনা করব দর্শক বন্ধুরা, একদম পরিষ্কারভাবে আমি এখানে বলতে চাই যে কেন্দ্রীয় মন্ত্রী হোক, সে বিরোধী দলের বিধায়ক হোক, সে শাসক দলের কোনো নেতা হোক বা মুখ্যমন্ত্রী হোক, আজকে দেখা যায় অনেকের অভিমত যে ওনারা প্রেস কনফারেন্সে এক কথা বলেন কিন্তু কার্যক্ষেত্রে সেটা অন্যরকমভাবে মানুষের সামনে আসে, যেটা মানুষে বলতে চান। এবং এটা কতটুকু সত্যি, মানুষের বক্তব্য হচ্ছে যে কেন্দ্রীয় মন্ত্রী হোক বা মুখ্যমন্ত্রী হোক বা কোনো ধরনের মন্ত্রী হোক, যে কোনো স্টেটের, সেটা সেন্ট্রালি হতে পারে, সেটা স্টেটেরও হতে পারে। কিন্তু প্রশ্নটা হচ্ছে এখানে ওনারা যে বক্তব্যগুলো রাখেন সেটা বাস্তবের সঙ্গে কতটুকু মিল রয়েছে, সেটাই আজকে অনেকে চিন্তা করছেন। আমি এখানে যাব যে আমাদের দেশের যিনি বিত্তমন্ত্রী, যিনি অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি, উনি কয়েকদিন আগে ডিফেন্স মিনিস্টারে ছিলেন। সেই মিনিস্ট্রি থেকে ওনাকে কনভার্ট করে এখন বর্তমানে ওনাকে অর্থমন্ত্রী নিযুক্ত করা হয়েছে। কিন্তু সেই জায়গায় উনি যে বক্তব্য রেখেছেন অনেকে প্রশ্ন তুলছেন, এবং এই প্রশ্নটা কিভাবে মানুষ রাখছেন এবং উনি কি বলেছেন সেটা আমি আপনাদের কাছে তুলে ধরব। মানুষ কিন্তু নির্মলা সীতারামনজির যে বক্তব্য রয়েছে সেই বক্তব্যকে মেনে নিতে পারছেন না। বলছেন যে নির্মলা সীতারামনজি যে কথাগুলো বলছেন সে কথাগুলো উনি ঠিক বলছেন না একজন কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে। অনেকে হয়তো বা আমার কথা শুনছেন আপনারা যে রাজীব আজকে কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে কথা বলছে। না, আমরা কোনো সরকারের বিরুদ্ধে কথা বলি না, বা মৃণালিনী বা রাজীব আমরা কোনো সরকারের পক্ষে কথা বলি না। আমরা কথা বলি সরকারের গভর্নেন্সের বিরুদ্ধে। সরকার আমাদের সঙ্গেই কাজ করে, সরকার ওনারা আমাদেরকে স্তম্ভ মানুক আর না মানুক, আমরা কিন্তু স্তম্ভ হিসেবেই কাজ করি। আমাদের সংবাদ মাধ্যম আমরা চিন্তা করি, যেহেতু আমরা গণতন্ত্রে, সেটা লিখিত আকারেই হোক আর সেটা অলিখিত আকারই হোক, আমরা কিন্তু গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সংবাদ মাধ্যমকে মানি এবং সংবাদ মাধ্যম হিসেবে সেই বিষয়গুলো আমরা তুলে ধরি আপনাদের কাছে। আপনারা চিন্তা করুন, নির্মলা সীতারামনজি যিনি অর্থমন্ত্রী বর্তমান সময়ে এবং একজন বিশ্বস্ত মন্ত্রী রয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদীজির, সে জায়গায় উনার বক্তব্য, উনি যেটা বলেছেন সেটা বাস্তবের সঙ্গে কতটুকু মিল রয়েছে সেটা আপনারা বলবেন। কিন্তু সোশ্যাল মিডিয়াতে অলরেডি কিন্তু সেই বক্তব্যের, ওনার যে বক্তব্য রয়েছে সেটাকে কিন্তু খণ্ডন করা হচ্ছে। দর্শক বন্ধুরা, আমরা জানি আমাদের সমাজ ব্যবস্থা সেটা বহুকাল ধরে তিনটি ভাগে বিভক্ত রয়েছে। একটা ভাগ হচ্ছে উচ্চবিত্ত, একটা হচ্ছে মধ্যবিত্ত, একটা হচ্ছে নিম্নবিত্ত। আবার এই যে মধ্যবিত্ত রয়েছে তার মধ্যেও আবার তিনটি ভাগ রয়েছে।
আপনারা সবাই জানেন, একটা আছে উচ্চ মধ্যবিত্ত, একটা আছে মধ্যবিত্ত, একটা আছে নিম্ন মধ্যবিত্ত। কিন্তু নির্মলা সীতারামনজি উনি কিভাবে বললেন এই কথাটুকু, সেটা অনেকেই মানে হতচকিত হয়ে গেছেন এবং মানে একটা মানে এমন একটা ফিল করছেন যে একটা অর্থমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী, যিনি আবার দেশের প্রধানমন্ত্রীর খুব বিশ্বস্ত একজন মন্ত্রী, উনি কি করে কথাগুলো বলেন একজন মানে একটি সাংবাদিক সম্মেলনে, সেটা উনি কি বলেছেন আমি আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা শুনবেন। আমাদের সমাজ ব্যবস্থা তিনটি ভাগে বিভক্ত, সেটা এখন থেকে নয়, অনেক আগে থেকেই সেটা আমরা লক্ষ্য করেছি, ইতিহাস থেকে আমরা সেটাই শুনেছি। তিনটে ভাগে আমাদের সমাজ ব্যবস্থা বিভক্ত রয়েছে, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত। আবার এই মধ্যবিত্তর মধ্যে তিনটি ভাগ রয়েছে, সেটা হচ্ছে উচ্চ মধ্যবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত। উনি বলেছেন যে যারা নিম্ন মধ্যবিত্ত পরিবার রয়েছে, ওনাদের ইনকাম বছরে পার এনাম 4 লক্ষ থেকে শুরু করে তার সীমা 18 লক্ষ পর্যন্ত। এখানে অবাক হওয়ার বিষয়, উনি কি করে এই বক্তব্যটুকু রাখতে পারলেন একজন কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে, সেটাই দেশের মানুষ কিন্তু আজকে প্রশ্ন করছেন। সেই প্রশ্নটুকুই আজকে আপনাদের মাধ্যমে আমি জানতে চাই এবং আপনাদের কাছে আমি নিয়ে যেতে চাই উনি কি বলেছেন। উনি বলেছেন যারা লোয়ার ক্লাস মানে যারা রয়েছেন বা যারা লোয়ার থেকে উপরে একটু আপারে রয়েছেন, ওনাদের যাদের ইনকাম বছরে 6 লক্ষ থেকে শুরু করে 18 লক্ষ টাকা পর্যন্ত, এখানেই তো বলতে চাইছেন অনেকে আপনি ভুল করছেন। আপনি কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে আপনি কথাগুলো বলছেন সমাজ ব্যবস্থা কিভাবে বিভক্ত রয়েছে এবং সেখানে কোন শ্রেণীর লোক কোনভাবে কোন জায়গাতে পড়ছেন, সেটা হয়তো বা আপনার এখনও আপনার ভুল রয়েছে, সেটা অনেকে বলতে চাইছেন এবং সেই বিষয়টি আজকে আমি আপনাদের কাছে তুলব। উনি বলেছেন যে সমাজের মধ্যে যে লোয়ার স্ট্যান্ডার্ড বা মিডল ক্লাস বলবো না, এর মাঝামাঝি যারা রয়েছেন, ওনাদের পার এনাম নাকি 4 লক্ষ থেকে 18 লক্ষ টাকা পর্যন্ত ওনাদের স্যালারি রয়েছে। কিন্তু উনি কি করে কথাটুকু বলতে পারলেন? যদি 4 লক্ষ টাকা করে কোনো লোয়ার ক্লাস লোকেরা যদি পান, সেক্ষেত্রে ওনারা দিব্যে চলতে পারেন। আমি যদি এখানে প্রশ্ন করি, অনেক প্রশ্ন রয়েছে, আপনাদের প্রশ্ন নেব এবং আপনাদেরকে আমি ক্লিপসটা দেখাবো নির্মলা সীতারামনজি কি বলেছেন। আমার এই অনুষ্ঠানের মূল বিষয় আজকে হচ্ছে যে একজন অর্থমন্ত্রী কিভাবে এই কথাগুলো বলতে পারেন দেশের মানুষের সামনে। অনেকে বলতে চাইছেন যে বিজেপির যারা কেন্দ্রীয় নেতৃত্ব যারা রয়েছেন বা মন্ত্রীরা যারা রয়েছেন, যারা মুখ্যমন্ত্রীরা যারা রয়েছেন, তারা টিভির সামনে এসে যা ইচ্ছে তাই বলছেন, যার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই এবং যার জন্য অনেকে প্রশ্ন করতে শুরু করেছেন যে আপনারা যে প্রেস ব্রিফ দিচ্ছেন তার সঙ্গে বাস্তবের রিয়েলিটি কতখানি রয়েছে। একজন অর্থমন্ত্রী দেশের নির্মলা সীতারামনজি বলছেন যে লোয়ার ক্লাস যারা ফ্যামিলি রয়েছে, ওনাদের ইনকাম নাকি বছরে 6 লক্ষ টাকা শুরু হয়ে 18 লক্ষ টাকা পর্যন্ত রয়েছে। আজকে অনেকে রয়েছেন যে যাদের বেতন, যারা অসংগঠিত ক্ষেত্রে যারা কাজ করেন, সেটা যদি সিকিউরিটি ক্ষেত্রে হয়, অনেক সিকিউরিটি সংস্থা রয়েছে, তাদের বেতন বেশি হলে 8 থেকে 10 হাজার টাকা, তাদের পার এনাম ইনকাম 1,20,000 টাকা বছরে। আমাদের শোরুমে স্টাফ রয়েছে, তাদের বেতন 6,000 টাকা বা 7,000 টাকা। 7,000 টাকা হলে তার পার এনাম হচ্ছে 84,000, 6,000 হচ্ছে 72,000। এখানে আমাদের যারা মিডিয়াতে আমরা কাজ করি, আমাদেরও তো 6 লক্ষ টাকা করে আমাদের বছরে হয় না। উনি বলেছেন যে লোয়ার স্ট্যান্ডার্ড মানে লোয়ার ক্লাস ফ্যামিলি যারা আছেন, ওনারা 6 লক্ষ থেকে 18 লক্ষ টাকা ওনাদের স্যালারি। উনি এই ডাটাগুলো কোত্থেকে পেলেন? অনেকে জানতে চাইছেন দেশের একটি অর্থমন্ত্রী যার নাম হচ্ছে নির্মলা সীতারামনজি, উনি এত একটা বড় পোস্ট উনি সামলাচ্ছেন, এই ডাটা ওনাকে কে দিল যে লোয়ার ক্লাস বিলংস যারা করে বা লোয়ার ক্লাস ফ্যামিলি যারা বিলংস করে, তাদের বেতন বছরে 6 লক্ষ থেকে শুরু হয়ে 18 লক্ষ টাকার মধ্যে। একজন সিনিয়র মিনিস্টার এবং সঙ্গে সঙ্গে উনি একজন কেন্দ্রীয় মন্ত্রী, উনি কি করে এই ধরনের ব্যাখ্যা সাংবাদিক সম্মেলনে দিতে পারেন, সেটা অনেকে আশ্চর্য ফিল করছেন। উনি যদি এরকম বক্তব্য দিতে পারেন,
তাহলে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা বা অন্যান্য মন্ত্রীরা যে ব্রিফ করেন সেটা থেকে আপনারা কি আশা করেন? অনেকে বলতে চাইছেন যে আপনারা যা পারবেন তাই আপনারা ব্রিফ করুন, আপনারা বেশি বেশি বলছেন কিন্তু ডাটা কিন্তু অন্য কথা বলছে। নির্মলা সীতারামনজি যে বক্তব্য রেখেছেন যে 6 লক্ষ টাকা থেকে 18 লক্ষ টাকা পর্যন্ত লোয়ার ক্লাস ফ্যামিলি যারা বেতন পান তাদেরকে সাহায্য করা হবে, এখানেই তো নির্মলা সীতারামনজি ভুল করেছেন, যেটা অনেকে বলতে চাইছেন। উনি হয়তো সেই জায়গায় ওনার গ্যাপ রয়েছে, উনি অনেক মানে মানে এডুকেটেড উনি মানুষ, কিন্তু যারা ওনার থেকেও যারা এডুকেটেড ওনারা কিন্তু আজকে বলতে চাইছেন যে উনি এত বড় একটা দেশের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন এবং এখন বর্তমানে উনি ডিফেন্স মানে অর্থমন্ত্রী, উনি সমাজ ব্যবস্থা সম্বন্ধে ওনার কোনো কনসেপ্ট নেই, সমাজ ব্যবস্থা কিভাবে গঠিত হয়েছে সেটা উনি জানেন না। তাই অনেকে প্রশ্ন করছেন আমাদের সমাজ ব্যবস্থা যেইভাবে আমরা গঠিত রয়েছি সেই স্ট্রাকচার অনুযায়ী মানুষেরকে আমরা চিহ্নিত করি, সেটা এখানে নতুন করে আমাকে কিছু বলার অপেক্ষা রাখে না। সমাজের মধ্যে 3টি শ্রেণী বহুদিন ধরেই চলছে, যারা উচ্চ বিত্তশালী যারা মানুষরা রয়েছেন, যাদের কাছে সম্পদ রয়েছে, যাদের কাছে পয়সা রয়েছে, ওনারা উচ্চ বিত্তশালী মানুষ। যারা মধ্যবিত্তশালী মানুষ ওনারা কোনো অফিসার পদে রয়েছেন, কোনো বড় লই আইনজীবী রয়েছেন, একটা ভালো বিজনেস করছেন, ওনারা মধ্যবিত্ত। যারা নিম্নবিত্ত যাদের কোনো বিত্তই নেই, আবার এই মধ্যবিত্তর মধ্যে অনেকগুলো ক্রাইটেরিয়া রয়েছে যেটা আমি বললাম, সেখানে উচ্চ মধ্যবিত্ত রয়েছে, সেখানে মধ্যবিত্ত রয়েছে, নিম্ন মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষরা রয়েছে। এইভাবে সমাজকে স্ট্রাকচার হিসাবে ভাগ করা হয়। কিন্তু নির্মলা সীতারামনজি যেটা বললেন সেটার সঙ্গে বাস্তবে কোনো ধরনের মিল নেই। তাহলে কি একটা প্রশ্ন উঠছে না, দেশের মন্ত্রীরা যদি এইভাবে মানুষদেরকে মিসগাইড করেন, কনসেপ্ট ছড়ানোর চেষ্টা করেন, তো এতে সরকার কতখানি লাভবান হবে সেটা কিন্তু মানুষ বলতে চাইছেন। আমি সংবাদকর্মী, আমি সংবাদ মাধ্যম, যেটা আমার চোখে পড়ে সেটা আমি আপনাদের কাছে তুলে ধরি এবং আপনাদের যে রিয়াকশন রয়েছে বা আপনাদের যে প্রতিক্রিয়া রয়েছে সেটা আমি জানার চেষ্টা করি। কিন্তু আজকে আমাকে এখানে আমি বলতে বাধ্য হয়েছি যে ওনারা যে কথাগুলো বলছেন তার সঙ্গে বাস্তবের কোনো মিল রয়েছে কি না সেটা একটা প্রশ্ন। দ্বিতীয়ত আরও প্রশ্ন রয়েছে, আরও একটি প্রশ্ন আমি রেখেছি, সরকার থেকে বলা হয়েছে দেশীয় জিনিস আপনারা ব্যবহার করুন, দেশীয় যে ম্যানুফ্যাকচার প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো আপনারা ইউজ করুন। একদিকে কয়েকদিন আগে নিতেন গডকরিজি, বিজেপির একজন সাংগঠনিক এবং একটা ভালো পোস্টে উনি রয়েছেন, উনি বলছেন যে এই মুহূর্তে করোনার সময়ে আমাদেরকে দেশীয় প্রোডাকশনগুলো যেগুলো আমাদের দেশে ম্যানুফ্যাকচার হয় সেগুলো আপনারা ইউজ করুন। হ্যাঁ, দেশের মানুষ রাজি, দেশের মানুষকে ব্যবস্থা করে দিন। দেশের মানুষ সব সময়, সেটা এখন না, ইংরেজ আমল থেকে সেটা আমাদের দেশের মানুষরা প্রমাণ করে দিয়েছেন যে আমরা দেশের জিনিস পড়তে রাজি, আমরা খাদি পড়তে রাজি, কিন্তু সেই ব্যবস্থাটুকু তো করে দিতে হবে। একদিকে দেশের সরকার বলছে যে আপনারা দেশের তৈরি করা সামগ্রী ব্যবহার করুন, আরেকদিকে আপনারা বলছেন যে চীনের সামগ্রী আপনারা ব্যবহার করবেন না। পাশাপাশি আপনারাই চীনের কোম্পানি ওপ্পোকে, লাভাকে, স্যামসুংকে আপনারা আমাদের দেশের মধ্যে জায়গা দিচ্ছেন যাতে এখানে এসে ব্যবসা করে। এটা কোন ধরনের কথা বলছেন আপনারা, সেটা জানতে চাইছেন দেশের মানুষরা। আপনারা একদিকে দেশের জন্য কথা বলছেন যে আমরা দেশ কে ভালোবাসি, দেশের সামগ্রী আপনারা ইউজ করুন। আমাদের দেশের মানুষরা সেটা প্রমাণ করেছেন বিগত ইংরেজ আমলেই, দেশের তৈরি করা খাদি পরেছেন, ইংরেজের বিরুদ্ধে লড়েছেন। কিন্তু আপনারা যারা বর্তমান বিজেপি সরকারের যারা নেতৃত্ব যারা রয়েছেন, নীতিন গডকরি একজন ভালো র্যাঙ্কের উনি একজন লিডার এই বিজেপি দলের, উনি বলেছেন দেশীয় সামগ্রী আপনারা ব্যবহার করুন। কিন্তু আপনারা কেন বিরত হচ্ছেন না? আপনারা চীনকে, উত্তর কোরিয়াকে, জাপানকে, মালয়েশিয়াকে
বিভিন্ন কান্ট্রিকে আপনারা সুযোগ করে দিচ্ছেন এখানে এসে ব্যবসা করার জন্য, আবার পাশাপাশি বলছেন দেশীয় সামগ্রী ব্যবহার করুন। এ ধরনের ব্যবহার বা এ ধরনের কথাবার্তা মানুষ কিন্তু কিভাবে নিচ্ছে সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। আমি নির্মলা সীতারামনজির বক্তব্য আপনাদের কাছে তুলে ধরব, নিতিন গডকরিজির বক্তব্য তুলে ধরব। ওনারা কি সঠিক যে কথাগুলো বলছেন সে কথাগুলোর সঙ্গে বাস্তবের কোনো মিল রয়েছে? আমাদের রাজ্যেও কিছু কিছু মন্ত্রী ওনারা প্রেস ব্রিফ করেন, সেই প্রেস ব্রিফের সঙ্গে বাস্তবের কতখানি মিল রয়েছে অনেকে প্রশ্ন তুলছেন। অনেকে আবার এও প্রশ্ন তুলছেন যে আপনারা যতটুকু পারবেন ততটুকুই আপনারা মানুষের সামনে তুলে ধরুন না, এর থেকে বেশি বলার কি প্রয়োজন রয়েছে? কিন্তু আপনারা করছেন, যার প্রমাণ নির্মলা সীতারামনজি। উনি সমাজ ব্যবস্থা সম্বন্ধে ওনার কতটুকু জ্ঞান রয়েছে সেটা অনেকে বলতে চাইছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো রাজীব দা, নমস্কার, কোত্থেকে বলছিলেন? আমি আগরতলা থেকে বলছিলাম। বলুন। বলছিলাম রাজীব দা, আপনি যেগুলো মানে সবসময় আপনাকে আমি দেখি, আর এই চ্যানেলটাতে শুধু খালি মানে আপনার প্রোগ্রামটা দেখার জন্য আমি কিন্তু সবসময় বসে থাকি। হ্যাঁ, তো বলছিলাম রাজীব দা, মানে আপনার কথাগুলো এত ভালো লাগে, আপনি এত সুন্দর করে সব কথা বলুন বা সত্যতা যে সহকারে আপনি যে কথাগুলো আমাদের সামনে তুলে ধরেন, আমি সত্যি আপনাকে মানে কি করে যে আপনাকে ধন্যবাদ জানাবো রাজীব দা। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আমার কাজ হচ্ছে আপনাদের জন্য কাজ করা, আপনাদের ভালো লাগে সেটাই আমার কাছে বড় একটা প্রাপ্তি। কিন্তু আপনাদের বিষয়গুলো তোলা আমার কর্তব্য একজন ক্ষুদ্র সাংবাদিক হিসেবে। মতামত দেওয়া আমার কোনো অধিকার নেই। কোন দল কিভাবে চলবে সেটা ওই দলের সাংগঠনিক পর্যায়ের যারা লিডাররা যারা রয়েছেন তারা স্থির করবেন, সেখানে আমাদের বলার কোনো দরকার নেই। কিন্তু যখন ওনারা কোনো কিছু ভুল করবেন সেটা যেমন তোলার আমাদের এখতিয়ারে রয়েছে, ওনারা যেটা ভালো করবেন সেটা তোলারও আমাদের এখতিয়ারে রয়েছে। আজকে একজন কেন্দ্রীয় মন্ত্রী উনি বলেছেন যারা লোয়ার ফ্যামিলি বিলংস করেন ওনাদের পার এনাম ইনকাম 6 লাখ থেকে শুরু হয়েছে, যেটা শেষ হয়েছে 18 লক্ষ টাকা। সেটা মানুষ জানতে চাইছেন যে আপনি কি সমাজ ব্যবস্থা সম্বন্ধে পড়েছেন? আমাদের সমাজ ব্যবস্থা কয়টি ভাগে বিভক্ত রয়েছে সেটা কি আপনার জানা রয়েছে? যদি জানাই থাকে তাহলে আপনি কি করে বলতে পারেন যে 6 লক্ষ টাকা থেকে শুরু হয়ে সেটা 18 লক্ষ টাকায় গিয়ে দাঁড়িয়েছে? একজন দোকানে যারা কাজ করে, গ্রোসারি শপে যারা কাজ করে, বা একজন ইন্ডিভিজুয়াল অসংগঠিত ক্ষেত্রে যারা কাজ করে, বা যারা সিকিউরিটি পোস্টে যারা কাজ করে, তাদের বেতন 8 থেকে 10,000 টাকার মধ্যে হয়, বা আমি ধরলাম 12,000 টাকা ধরলাম। সেই জায়গায় পার এনাম 1,20,000 টাকা হয়। আপনি এখানে 6 লক্ষ টাকা কোথা থেকে পেলেন? আর যদি ওনারা আমাদের দেশের এই গরিব শ্রেণীর মানুষরা যারা নিম্নবিত্ত মানে মধ্যবিত্ত থেকে যারা নিম্ন মধ্যবিত্ত যারা রয়েছেন বা নিম্নবিত্ত যারা রয়েছেন বা নিম্ন মধ্যবিত্ত যারা রয়েছেন, ওনাদের কাছে যদি 6 লক্ষ টাকা চলে আসে না বছরে, হলফ করে বলতে পারে আমি রাজীব 4 লক্ষ টাকা ওনারা সঞ্চয় করবেন আর 2 লক্ষ টাকা খরচা করবেন। আপনি একজন কেন্দ্রীয় মন্ত্রী হয়ে এত বড় অভিজ্ঞ এবং একজন পাণ্ডিত্য আপনি রাখেন, সে জায়গায় আপনি এই কথা কি করে বলতে পারেন যে আমাদের যারা লোয়ার মানে ফ্যামিলি রয়েছে ওনাদের পার এনাম ইনকাম 6 লক্ষ টাকা থেকে শুরু হয়েছে? সেটা জানতে চাইছে দেশের মানুষ, যেমন জানতে চাইছে আমি মনে করি আমাদের রাজ্যের মানুষরাও জানতে চাইছেন। উনি কি বলেছে সেটা আমি দেখাবো। আমি কয়েকটা ফোন এবার নিচ্ছি আপনাদের। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ স্যার, নমস্কার স্যার। নমস্কার, বলুন। আমি বলতে চাই যে যে ম্যাডাম যে কথা বললো আজকে, আমি তো খুব হাসি পাচ্ছি শুনে। আর কি বলবো, আজ কিছু বলার নেই। আপনি ভালো থাকুন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এবার আমি দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি আমাদের দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি, যিনি কয়েকদিন আগে ভারতের যে ডিফেন্স মিনিস্ট্রি ছিল সেটাকে উনি চালিয়েছিলেন। ডিফেন্স মিনিস্ট্রি বোঝেন তো দর্শক বন্ধুরা আপনারা? আমাদেরকে যে ডিপার্টমেন্ট সিকিউরিটি প্রদান করে সেই ডিপার্টমেন্টের দায়িত্বে উনি ছিলেন। উনি আজকে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করছেন এবং আমাদের দেশের যে একজন প্রধানমন্ত্রী রয়েছেন যিনি হচ্ছেন নরেন্দ্র দামোদর মোদিজি, সেই মোদিজির বিশ্বস্ত একজন মন্ত্রী, উনি একথা বলেছেন বা একথা কি বলতে পারেন? ওনারা যদি একথা বলতে পারেন
বা ভুল তথ্য ওনার কাছে চলে আসে বা এইভাবে ভুল তথ্য একজন কেন্দ্রীয় মন্ত্রী বলতে পারেন, তাহলে অন্যান্য স্টেটের মন্ত্রীরা কি বলবেন, অন্যান্য স্টেটের মুখ্যমন্ত্রীরা কি বলবেন? সেটাই হচ্ছে একটা মূল বিষয় এবং সেটাই জানতে চাইছেন রাজ্যের বা দেশের মানুষরা। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের দেশের যিনি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জি, উনি কি বলেছেন প্রেস ব্রিফে। একবার শুনুন আপনারা দর্শক বন্ধুরা। There is a program, that's fine. We wish to give the middle income group, and that to the lowest strata of the middle income group, who get only 6 lakhs to 18 lakhs annual income. So they are probably above poverty line, all right, and slightly over that, but clearly the middle class, the lowest rung of middle class, who are up to 6 to 18 lakhs only annual income. For them there is a credit linked subsidy scheme which was introduced by Government of India in May 2017. This was operationalized from 17, but it was extended only up to 31st March 2020. This scheme benefits a lot of people who want to have simple, affordable houses. So this scheme, which is credit linked subsidy scheme, is being extended up to March 2021. There is a program, that's fine. We wish to give the middle income group, and that to the lowest strata of the middle income group, who get only 6 lakhs to 18 lakhs annual income. So they are probably above poverty line, all right, and slightly over that, but clearly the middle class, the lowest rung of middle class, who are up to 6 to 18 lakhs only annual income. For them there is a credit linked subsidy scheme which was introduced by Government of India in May 2017. This was operationalized from 17, but it was extended only up to 31st March 2020. দর্শক বন্ধুরা, আপনারা শুনতে পেয়েছেন নির্মলা সীতারামনজি বলেছেন মধ্যবিত্ত যারা রয়েছেন তার মধ্যে যারা নিম্ন মধ্যবিত্ত, যারা লোয়ার ফ্যামিলি যারা বিলংস করেন বা তার থেকে যারা একটু উপরে রয়েছে, যারা মধ্যবিত্ত, কিন্তু উনি কিন্তু মধ্যবিত্ত বলেননি, উনি বলেছেন নিম্ন মধ্যবিত্ত এবং তার থেকে একটু উপরে, ওনারা কিন্তু এই মধ্যবিত্তর আন্ডারে পড়েন। কারণ আমি আগেই বলেছি আমাদের সমাজ ব্যবস্থা 3টি ভাগে বিভক্ত ছিল, এখনও সেটা রয়েছে, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত। আমি যদি মধ্যবিত্ত ধরি যেটা উনি বললেন, মধ্যবিত্ত হচ্ছে উচ্চ মধ্যবিত্ত, এই মধ্যবিত্তর থেকে আরও 3টে ব্রাঞ্চ আরও বেরিয়েছে, সেটা হচ্ছে উচ্চ মধ্যবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত। তো এই জায়গায় উনি বলেছেন যে লোয়ার স্ট্যান্ডার্ড যারা ফ্যামিলি রয়েছে, যারা লোয়ার স্ট্যান্ডার্ড ফ্যামিলি মানে হচ্ছে নিম্ন মধ্যবিত্ত এবং তার থেকে মিডল মানে কিন্তু ক্রস করেনি, ওনারা নাকি বছরে 6 লক্ষ টাকা ইনকাম করেন বা 18 লক্ষ টাকা ইনকাম করেন। নির্মলা সীতারামন যে আজকে ভুলে গেছেন যে আমাদের ভারতবর্ষের যে সমাজ ব্যবস্থা যে রয়েছে সেটা কিভাবে পরিচালিত হয় বা সমাজ ব্যবস্থা কয়টি ভাগে বিভক্ত, সেটা অনেকে বলতে চাইছেন। পাশাপাশি অনেকে বলতে চাইছেন ওনার কাছে এই ধরনের অদ্ভুত ডাটা কোথা থেকে আসলো, যেখানে উনি পেলেন যে নিম্নবিত্ত মানুষেরা, যারা লোয়ার স্ট্যান্ডার্ড ফ্যামিলি যারা রয়েছেন, তারা বছরে 6 লক্ষ টাকা ইনকাম করেন। এই ডাটা ওনার কাছে কোথায় গেল, উনি কোথা থেকে পেলেন এই ডাটা? এইভাবে কি মানুষকে কনফিউজ করা হবে, সেটা অনেকে জানতে চাইছেন। আমাদের দেশের যারা ভালো ভালো ইনস্টিটিউট থেকে পড়াশোনা করেছে, যারা এমটেক করেছে, যারা এমবিবিএস করেছে,
তাদেরও তো অনেক স্টুডেন্ট রয়েছে, তাদেরও তো পার এনাম 18 লাখ হয় না। তাহলে তাদেরকে উনি কোন র্যাঙ্কে রেখেছেন সেটা কিন্তু উনি বলেননি। উনি বলেছেন গরিব শ্রেণীর মানুষরা নাকি বছরে 6 লক্ষ টাকা ইনকাম করে। আমি রাজীব বলতে পারি, যদি আমাদের দেশের গরিব মানুষেরা বা নিম্নবিত্ত শ্রেণীর মানুষেরা যদি 6 লক্ষ টাকা যদি ইনকাম করে থাকেন, তাহলে ওনারা 4 লক্ষ টাকা সঞ্চয় করবেন, 2 লক্ষ টাকা খরচা করবেন এবং সরকারকে আশীর্বাদ করবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এইভাবে ব্রিফিং করা হচ্ছে, একজন কেন্দ্রীয় মন্ত্রী যিনি অর্থমন্ত্রী উনি ব্রিফ করছেন, তো সেটা অনেকে প্রশ্ন তুলছেন। কারণ কি, বিজেপি সরকার কেন্দ্রে রয়েছে, মানুষ বিজেপি সরকারকে ভোট দিয়েছে, অনেক ভোট দিয়েছে। আমরা এক সময় দেখেছি ভারতবর্ষের যে মানচিত্র রয়েছে সেখানে গেরুয়া রঙে একদম মানে একদম সম্পূর্ণ ঢাকা ছিল। মানুষ কিন্তু বিশ্বাস করেছে, মানুষ ভোট দিয়েছে বিজেপি সরকারকে, যার কারণে আজকে বিজেপি ভারতবর্ষের অনেক জায়গায় বিজেপি সরকার সেই সময় কিন্তু চলে এসেছিল, সেটা কিন্তু বাস্তব। তো এই জায়গায় অনেকে আপনারা বলতে চাইছেন যে নির্মলা সীতারামনজি যে আজকে যে কথাগুলো বললেন উনি সেটা কিভাবে বললেন, সেটা আজকে একটা বড় প্রশ্ন। দর্শক বন্ধুরা, আপনারা আপনাদের বক্তব্য দেবেন, আপনাদের বক্তব্য আমি অবশ্যই নেব। অনেক সময় আপনাদের ফোন আমি তুলতে পারি না, আমাকে ক্ষমা করবেন। কিন্তু আজকে যে বিষয়টি আমি আলোচনা করছি, যেখানে দেশের অর্থমন্ত্রী এ কথাগুলো বললেন যে আমাদের দেশের মানুষেরা যারা নিম্নবিত্ত মানুষ বা নিম্নবিত্ত যারা মিডল ক্লাস যারা আপে যায়নি কিন্তু সমসাময়িক রয়েছে, ওনাদের মানে স্যালারি নাকি 6 লাখ টাকা থেকে শুরু করে 18 লক্ষ টাকা। তো সেটা অনেকে জানতে চাইছেন, এই ডাটা উনি কোত্থেকে পেলেন। আর যেখানে অনেকে, যেটা আমি রেখেছি ডাটা, সেখানে আমি দেখেছি যে একজন সিকিউরিটি গার্ড, যদি আমি এখানে নিম্নবিত্ত শ্রেণী ধরি, একজন সিকিউরিটি গার্ড উনি যদি বছরে বা মাসে, আমি যদি মাসে বলি, সে 8 থেকে 10 হাজার টাকা ইনকাম করে বা 12,000 টাকা ইনকাম করে পার মান্থ, তাহলে তার পারানাম গিয়ে দাঁড়াবে 1,20,000 টাকা। তো সে জায়গায় 1,20,000 টাকা আমি একদম অনেক বেশি ধরলাম। তো সে জায়গায় অর্থমন্ত্রী এই ডাটা কোথা থেকে পেলেন যে আমাদের রাজ্যে মানে দেশের নিম্নবিত্ত বা আপার লেভেল যেটা ক্রস করে নি, ওনাদের পার এনাম 6 লক্ষ টাকা থেকে শুরু করে 18 লক্ষ টাকা, সেটা অনেকে প্রশ্ন করছেন আপনারা। তাহলে একটা প্রশ্ন এখানে করতে হচ্ছে, তাহলে এই সকল লোকেরা যে আজকে রয়েছে, সমাজ ব্যবস্থা সম্বন্ধে আমি আপনাদেরকে বলেছি, আপনারা শুনেছেন, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে উনি যে কথাগুলো বলেছেন, তাহলে এই সকল লোকদের যারা বছরে 1,20,000 বা 1 লক্ষ বা 60,000 বা 70,000 টাকা ইনকাম করেন, তাদেরকে কোন ক্লাসে রাখবেন সীতারামনজি, সেটা যদি একবার বলে দিতেন তাহলে ভালো ছিল। ফোন করবেন আপনারা, আপনাদের প্রতিক্রিয়া নেব। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, বলুন কোত্থেকে বলছিলেন দাদা? উষাবাদ থেকে বলছেন, বলুন কি বলবেন দাদা? 6 লক্ষ টাকা যে বলছে ম্যাডাম, 1 লক্ষ টাকা রুজি করতে তো বছরে মানে ফটাফটি হয়ে যায়। ম্যাডাম তো পাশে আসে বলে দিচ্ছে, চেহারা বসছে আর বলে দিচ্ছে হয়ে গেছে। এবং বাস্তবে কি ঘুরে দেখেছে যে কত ইনকাম হয়েছে কি না? একটা সিকিউরিটি কাছে 5,000-6,000 টাকা পেতে বেশি হলো। সেটাই ধন্যবাদ আপনাকে দাদা, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, যারা আপনারা প্র্যাকটিক্যালে রয়েছেন, নিম্নবিত্ত শ্রেণীর মানুষরা যারা রয়েছেন, আপনারা কিন্তু প্রশ্ন করছেন এই ডাটা আমাদের দেশের একজন অর্থমন্ত্রীর কাছে কিভাবে পৌঁছলো। উনি তো একজন মন্ত্রী, ওনার কাছে কোনো আমলা নিশ্চয়ই সেটা দিয়েছেন, এটা হয়তো বা ওনার দোষ নাও হতে পারে, কিন্তু উনি তো বলেছেন, মুখপাত্র হিসাবে উনি বলেছেন, এই দপ্তরের একজন ইনচার্জ হিসাবে উনি বলেছেন, দেশের মানুষ শুনেছেন, কিন্তু এই ভুল ডাটা উনি দিচ্ছেন একজন দেশের মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, সেটা বাস্তবের সঙ্গে কতখানি মিল রয়েছে সেটাই আজকে বড় প্রশ্ন। একজন দাদা বলেছেন উষাবাজার থেকে ফোন করে, 1 লক্ষ টাকা মাসে ইনকাম করতে কষ্ট হয়, আরে বছরে, সেই জায়গায় ম্যাডাম এত টাকা কোত্থেকে খবর পেলেন? এই উদ্ভট ডাটা কোত্থেকে আসলো সেটা প্রশ্ন করছেন। নমস্কার, কে রয়েছেন? আমি কলাকার রাজনীতি।
বলুন কি বলবেন, সংক্ষেপে বলুন কি বলবেন দাদা। আমরা যে ম্যাডাম সাহেব যা বললো, মানুষের তো 5,000 6,000 টাকা মাসে ইনকাম ইয়ার বেশি আসেনি, তাহলে ঠিক, ঠিক, 6 ঠিক। লক্ষ টাকা কোরআন তো নইব। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। একজন দাদা কলাছড়া থেকে ফোন করলেন, মাসে 5-6 হাজার টাকা ইনকাম করা হয় নিম্ন বিত্ত মানুষরা যারা রয়েছেন, বা আমি যদি নিম্ন মধ্যবিত্ত যদি আমি ধরি, আমি এখানে নিম্নবিত্ত ধরলাম, আমি নিম্ন মধ্যবিত্তও ধরলাম, উনি বলেছেন 6-7 হাজার টাকা হয়, তাহলে 72 হাজার টাকা হয় বা 62 হাজার টাকা হয়, 1 লক্ষ টাকাও গিয়ে পৌঁছায় না। কিন্তু দেশের মন্ত্রী বলছেন, অর্থমন্ত্রী বলছেন আপনাদের স্যালারি নাকি বছরে 6 লক্ষ টাকা, এবং যেটা শেষ হয়েছে 18 লক্ষ টাকা। নমস্কার, নমস্কার, বলুন কোথেকে বলছিলেন? আমি কোয়েট থেকে কইতেছি স্যার। খোয়াই থেকে বলছেন, বলুন দাদা কি বলবেন। স্যার আমি আপনার প্রোগ্রামটা দেখি প্রায় সময়, তো লাইনটা একটু কাটবেন নাকি স্যার, আপনার কাছে একটু অনুরোধ। বলুন সংক্ষেপে বলুন দাদা। হ্যাঁ, সঙ্গে আমি বলতেছি যে সরকারি যে সাহায্যটা আছে না, আমি তো যে আয়ুষ্মান কার্ড আছে না, সংক্ষেপে বলুন এই বিষয়ে কি বলবেন আপনি? আয়ুষ্মান কার্ড নিয়ে আমি আরেকদিন আলোচনা করব, অবশ্যই আপনার বক্তব্য শুনবো। এই বিষয়ে কি বলবেন? এই বিষয়ে তো আমরা তো কইতেছে 6 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা তো রুজি করেন জানো স্যার, 1 লক্ষ টাকা রুজি করা মানে খুবই কষ্ট। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আয়ুষ্মান কার্ড নিয়ে আপনি বলেছেন, আরেকদিন আমি আয়ুষ্মান কার্ড নিয়ে আমি তথ্য জানবো, আপনার সঙ্গে অবশ্যই আলোচনা করব। শুধু আপনিই নন, আমাদের রাজ্যের প্রত্যেকটি মানুষের সঙ্গে আমি আলোচনা করব। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, কোত্থেকে বলছেন আপনি? আমি আগরতলা থেকে বলছি। বলুন। 18 লক্ষ টাকা যদি হয় তাহলে রিটার্ন, তাহলে তো মাসে 1.5 লক্ষ টাকা হয়। এটা কি সম্ভব নিয়ে এমন কথাবার্তা? না, বললেন তো, অর্থমন্ত্রী তো বললেন, শুনতে পেলেন, সেটা তো আমার কথা নয় দাদা। আমাদের কাছে কি লাগবে এসব কথা শুনলে? আমাদের কি মনে হয়েছে? ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। একজন দাদা বললেন যে 1 লক্ষ টাকা ইনকাম করতে আমাদের কষ্ট হয়, 1.5 লক্ষ টাকা যদি আমি ইনকাম করি বছরে 12 লাখ, আর এখান থেকে 5-12 60 মানে 16 লক্ষ টাকা। যদি কেউ 1.5 লক্ষ টাকা যদি পার মান্থ ইনকাম করে, তার ইয়ারলি পার এনাম যে তার ইনকাম, সেটা হচ্ছে 1,60,000 টাকা। একজন গরিব নিম্নবিত্ত শ্রেণীর মানুষ সে কি মাসে 1.5 লক্ষ টাকা ইনকাম করতে পারে? সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। এইভাবে দেশের মানুষদেরকে বোকা বানানো কতটুকু সম্ভব, সেটা আজকে সচেতন মানুষরা প্রশ্ন করছেন। এইভাবে প্রেস ব্রিফ করছেন, প্রত্যেক দিন প্রেস ব্রিফ করে দেখাচ্ছেন যে আমরা এটা করছি সেটা করছি, কিন্তু দেশের মানুষ, রাজ্যের মানুষ কিন্তু বাস্তবটা সম্বন্ধে কিন্তু উপলব্ধি করেন। আপনারা বলছেন নিম্নবিত্ত মানুষেরা বা নিম্ন মধ্যবিত্ত মানুষেরা বছরে 6 লাখ থেকে 18 লাখ টাকা ইনকাম করে। এই ধরনের ডাটা যদি একজন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ করেন, তাহলে বিশ্বাসযোগ্যতার মধ্যে একটু তো চিড় ধরেই, এবং তার কারণেই মানুষে প্রশ্ন করেন। আর আমাদের মতো ক্ষুদ্র সাংবাদিকরা সেগুলো আমরা তুলে ধরি আপনাদের কাছে। নমস্কার, কে রয়েছেন? নমস্কার। বলুন। বলতেছিলেন যে আমাদের অর্থমন্ত্রী বলতেছেন 6 লক্ষ টাকা নিম্ন মধ্যবিত্ত লোকের ইনকাম। একজন আমরা এডহক কর্মচারী, আমরা 14,000 টাকা করে বেতন পাইলেও তো বছরে 6 লক্ষ টাকা ইনকাম করেন যায় না এডহক কর্মচারীরা। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। একজন বলেছেন আমরা অ্যাডহক কর্মচারী, আমরা 14,000 টাকা করে যদি আমি পার মাসে পাই, তাহলে 1 লক্ষ টাকা, আর এখান দিয়ে হচ্ছে 4-12-48, মানে হচ্ছে 4-12-48 মানে 1,48,000 টাকা। তো সেই জায়গায় উনি জানতে চাইছেন, আমাদেরও তো সেই জায়গা থেকে আমরা পৌঁছতে পারি না। যদি উনি বলে থাকেন, এখন উনি বলেছেন যে আমাদের 14,000 টাকা বেতন, আমরা অ্যাডহক কমিটি সরকারি কর্মচারী, সেই জায়গায় আমরা যদি 14,000 টাকা মান্থলি পাই, আমাদেরও তো পারে নাম 6 লক্ষ টাকা গিয়ে দাঁড়ায় না। উনি কি করে বললেন 14,000 টাকা করে? যেটা উনি বললেন, যদি আমি 14,000 টাকা করে ধরি, তাহলে এখানে হচ্ছে 12 লাখ, মানে হ্যাঁ, এখানে হচ্ছে আপনার মানে 10,000 টাকা করে ধরি, 1,20,000, আর হচ্ছে এখানে 48, তাহলে এটাও তো আসে না। তাহলে কি করে বললেন উনি? সেটা উনি প্রশ্ন করলেন। নমস্কার, কে রয়েছেন? দর্শক বন্ধুরা, এবার আমি আরেকটা বিষয়ে আপনাদের কাছে আমি নিয়ে যাচ্ছি, যেটা আমি কিছুক্ষণ আগেও বলেছি, যে দেশের মন্ত্রীরা, দেশের মানে বিভিন্ন স্টেটের মুখ্যমন্ত্রীরা বলছেন
স্বদেশী আপনাও, স্বদেশী আপনাও, স্বদেশী আপনাও। আরে স্বদেশী তো মানে নিজের করে নিয়েছে ভারতবর্ষের মানুষরা, সেটা নতুন আজকে নয়। ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল, বিদেশি বস্ত্র সেগুলোকে আগুনে পুড়িয়েছিল, খাদি পরেছিল আমাদের দেশের মানুষরা, খাদি পরে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন আমাদের দেশের বীররা। সেটা নতুন কিছু বলার নেই। সেই ক্লাস আমাদের প্রজন্ম, মানে পূর্ব প্রজন্ম যারা ছিলেন, যাদের থেকে আমরা এসেছি, ওনারা দেখিয়েছেন সেই পথ। সেটাকে নতুন করে যদি কোনো রাজনৈতিক দল বোঝানোর চেষ্টা করে, সেটা কিন্তু অনেকে মেনে নিতে চাইছেন না। স্বদেশী আপনাও, সবাই চায় আমাদের দেশের সম্পদগুলো আমরাই কিনি, সেই পয়সাগুলো এখানেই জেনারেট হোক, এখানের মানুষরাই টাকাগুলো পাক। কিন্তু আপনারা কি করছেন? আপনারা দিল্লিতে, গাজিয়াবাদে, তারপরে হিমাচলে, তারপরে আপনাদের মহারাষ্ট্রে, গোয়াতে আপনারা বড় বড় জায়গা দিয়ে দিচ্ছেন প্ল্যান করার জন্য এই সকল কোম্পানিদের। তার মধ্যে চীনের কোম্পানি তো সবচেয়ে আগে রয়েছে। ভিভো কোম্পানি, মোবাইল কোম্পানি, স্মার্টফোন কোম্পানি, অপ্পো কোম্পানি, স্যামসাং কোম্পানি, কার ম্যানুফ্যাকচারিং কোম্পানি, এগুলোকে আপনারা খোলার পারমিশন দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। আপনারা একদিকে বলছেন স্বদেশী আপনাও, স্বদেশী আপনাও। ভালো, আমাদের দেশের মানুষরা সেই পথে আগেও হেঁটেছেন, এখনও হাঁটছেন। আমরা দেশকে ভালোবাসি। অনেকে আবার মনে করেন যে এই কথাগুলো বললে হয়তোবা দেশ বিরোধী কথা বলছেন আপনি। সেটা অনেকে অনেকভাবে বলতে পারে, সেটা আমার যায় আসে না। কিন্তু আমার যায় আসে কোন জায়গাতে? ভালো একটা কথা যে আমরা দেশের, নিতিন গডকরি জি বলেছেন যে স্বদেশী আপনাও। অনেকে বলেন, আমাদের রাজ্যের অনেকে বলেন স্বদেশী আপনাও, স্বদেশী প্রোডাক্ট ইউজ করো। একদম ঠিক, ইউজ তো করছেন। মানুষ তো রাজি, মানুষ তো দুহাত ভরে রাজি এগুলো কিনতে, আরো কম দামে পাবে। আমাদের দেশের প্রোডাক্টগুলো বাইরে অন্যান্য দেশের মেড লাগিয়ে বিক্রি হয়ে যাচ্ছে। তো সেই জায়গায় এইসব কোম্পানিগুলোকে আপনারাই প্রশ্রয় দিয়ে আনছেন, আপনারাই সুযোগ সুবিধা করে দিচ্ছেন, আবার আপনারাই জনসমাবেশে, বিভিন্ন প্রেস মিটে বলছেন চীনের সামগ্রী অ্যাভয়েড করো, স্বদেশী আপনাও। তো এই ধরনের একটা দ্বিচারিতার অভিযোগ কিন্তু সরকারের বিরুদ্ধে অনেকে করছেন। তো আপনারা কিভাবে সেটাকে দেখছেন, সেটা হচ্ছে একটা বড় বিষয়। মেক ইন ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া। অনেকে আমাদের দেশের মানুষরা এবং আমাদের রাজ্যের মানুষরা এই মেক ইন ইন্ডিয়া আর মেড বাই ইন্ডিয়া, এই দুটো সেন্টেন্সের তাৎপর্য কিন্তু এখনো বুঝতে পারছেন না। আরে ভাই, মেক ইন ইন্ডিয়া কি রয়েছে বা মেড বাই ইন্ডিয়া কি রয়েছে? শুধু মেক ইন ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া আমরা করছি। আসি, নমস্কার, কে রয়েছেন? বলুন পঙ্কজদা। বলছিলাম কি, প্রথমে তো ওই যে বিষয়টা বলা হয়েছে যে 6 লাখ টাকা থেকে 18 লাখ টাকা পর্যন্ত ইয়ারলি ইনকামের যেটা, তো এটা আমাদের দেশে কোনো অবাকের কথা না। প্রথম যখন বিজেপি সরকার এসেছিল যে 2014-তে, তখন একটা নীতি আয়োগ যে আপনার গঠন করা হয়েছিল, তো তাদের বক্তব্য ছিল যে 6.5 টাকায় নাকি এক বেলা খাওয়া যেতে পারে ইন্ডিয়াতে। এ হচ্ছে তাদের বক্তব্য। তো এই ধরনের মানে মন্ত্রীদের থেকে আর কি আশা করতে পারেন যে 6 লাখ টাকা বা 18 লাখ টাকা ইয়ারলি রোজগার? তবে হ্যাঁ, সেটা কিন্তু আমাদের দেশের জন্য, আমরা যারা জনগণ আছি তাদের জন্য কিন্তু একটা গর্বের ব্যাপার। কখন দেখবো আমেরিকায় গিয়ে বলছে নরেন্দ্র মোদী যে আমাদের দেশের গরিবের রোজগারই আছে মাসে 50,000 টাকা বা বছরে 6 লাখ টাকা। যদি আপনি পঙ্কজদা, যদি আপনি 1.5 লক্ষ টাকা করে ধরেন, তাহলে এখানে হচ্ছে 12 লাখ, আর এখানে হচ্ছে 5, 12, 60, মানে 16 লাখ টাকা। যদি 1.5 লক্ষ টাকা যদি ইনকাম হয় পার মান্থ, তাহলে 16 লক্ষ টাকা। 18 লক্ষ টাকা এক্সিড করে না। হ্যাঁ, সেটাই বলছি যে সেটা মানে আমার মনে হয় আর কি, কোনোদিন হয়তো নরেন্দ্র মোদীকে দেখবো আমেরিকায় গিয়ে বলছে যে আমাদের দেশে গরিব নেই, আমাদের দেশে গরিবের রোজগারই আছে বছরে 18 লাখ টাকা, মানে মাসে 1.5 লাখ টাকা রোজগার। মানে সেই দিনের জন্য আমরা অপেক্ষা করছি আর কি, যে কোন দিন গিয়ে বলবে যে আমেরিকাতে গরিব নেই, আমাদের দেশে সব পরিষ্কার হয়ে গেছে, আমাদের দেশের গরিবের রোজগার হচ্ছে মাসে 18 লাখ টাকা। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে দাদা, অসংখ্য ধন্যবাদ। একজন দাদা পঙ্কজদা ফোন করলেন, উনি বলেছেন হয়তো দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদীজি একদিন আমেরিকাতে গিয়ে বলবেন যে আমাদের নিম্নবিত্ত ফ্যামিলি যারা বিলংস করেন তাদের বছরে পার এনাম আয় হচ্ছে 18 লক্ষ টাকা, আমাদের এখানে বেকার নেই।
আমাদের এখানে সবাই ইনকাম করছেন দাদা বললেন। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি শান্তিবাজার থেকে বলছি। বলুন। বলছিলাম যে আপনার এই আজকের আলোচনায় আমি ছোট্ট একটা উদাহরণ দিতে চাই বলুন। যে মাননীয় ম্যাডাম বলেছেন যে লয়ার ক্লাস এমপ্লয়িরাও নাকি বছরে 6 লক্ষ টাকা থেকে 18 লক্ষ টাকা পায়। তো দেখুন, অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের কথা যদি বলি, একজন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার সে 91 থেকে শুরু করে অনেকেই গত কয়েক বছর ধরে রিটায়ারমেন্টে চলে যাচ্ছে। সেই 91 থেকে শুরু করে বাড়িতে যাওয়া পর্যন্ত, অবসরে যাবার কাল পর্যন্ত উনারা বছরে 1 লক্ষ টাকা ইনকাম করতে পারে না। অথচ উনাদের যে কি পরিমাণ কাজ সেটা আপনারা অবশ্যই অবগত আছেন। আপনার আপনি কি বিবাহিত ম্যাডাম? যে বুঝতে পারিনি রাজীবদা। মানে আপনি কি মানে বিবাহিত না অবিবাহিত? বিবাহিত। আচ্ছা, আপনার ছেলে মেয়ে আছে? হ্যাঁ, আমার ছেলে মেয়ে আছে। আচ্ছা, ছেলে কোথায় পড়ছে এখন? কোন স্কুলে পড়ছে? আমার ছেলে আনন্দময় স্কুলের স্টুডেন্ট। দেখুন, আপনি কেন তাকে ডন বস্কোতে দিলেন না, হোলি মানে বড় স্কুলে দিলেন না, আনন্দমার্গে দিয়ে রেখেছেন? বিয়ে রেখেছি রাজীবদা, অনেক সমস্যা আছে, পারিবারিক সমস্যা। যতটুকু আমি বলি আপনাকে, আপনার মতন অনেকে আছে ম্যাডাম, আপনি যেটা বলেছেন ঠিক বলেছেন। যদি আপনি 6 লক্ষ টাকা পেতেন, আপনার ছেলেকে আনন্দমার্গে, এই ত্রিপুরা রাজ্যে আনন্দমার্গে আপনি দিতেন না। আপনি চাইতেন আপনার ছেলেকে আরো ভালো স্কুলে দেওয়ার জন্য আপনি চেষ্টা করতেন। কারণ কি আপনার বছরে 6 লক্ষ টাকা আপনার ইনকাম, দিতেন না ম্যাডাম আপনি আপনার ছেলেকে? অবশ্যই। এখন কেন পারছেন না? সেইভাবে আর্থিক সংকুলন আপনারা করতে পারছেন। কিন্তু মন্ত্রী তো বলছেন, কেন্দ্রীয় মন্ত্রী বলছেন আপনারা মিনিমাম 6 লক্ষ টাকা করে ইনকাম করছেন প্রতি বছর। এটাই বলতে চাইছি। অথচ আমার ছেলেকে তো দিয়েছি, মেয়েকে দিতেই পারিনি। মেয়েকে সরকারি স্কুলে পড়াচ্ছি। তো এই আর্থিক সমস্যাটা আমরা লেগেই থাকি। ধন্যবাদ আপনাকে ম্যাডাম। ধন্যবাদ ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একজন ম্যাডাম বললেন যে আমার মেয়েকে আমি বাংলা মিডিয়ামে দিয়েছি। উনি কিন্তু উনার মনের মধ্যে কিন্তু একটা সুপ্ত বাসনা রয়েছে যে আমার ছেলে মেয়েদেরকে আমি ভালো স্কুলে পড়াবো। আমি কোনো স্কুলকে খারাপ বলি না, সব টিচাররাই চেষ্টা করেন যতটুকু সম্ভব ছেলে মেয়েদেরকে ভালো করে আদর্শ স্টুডেন্ট হিসেবে গড়ে কীভাবে তোলা যায়। আমরাও বাংলা মিডিয়ামে পড়েছি। আমি রামকৃষ্ণ আশ্রম বিদ্যা মন্দিরে পড়েছি। তারপর আমি কলকাতাতে আইএইচই ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং কলেজে আমি পড়েছি। তো সেই জায়গায় আমি বাংলা মিডিয়ামই আমার পড়াশোনা। তো সেই জায়গার মধ্যে সবাই চেষ্টা করে যে যাতে স্টুডেন্ট ভালো হয়। কিন্তু এটাও একটা কথা আছে, এখন বর্তমান জগতের সঙ্গে কম্পিটিশনে থাকতে গেলে ইংলিশ মিডিয়ামে পড়তেই হবে, ভালো স্কুলে যেতেই হবে। সব মা বাবারই চান ছেলে মেয়েদেরকে ভালো স্কুলে দেন। কিন্তু যদি 6 লক্ষ টাকা আপনারা পেতেন বা 10 লক্ষ টাকা যদি প্রতি বছরে পেতেন, আমি এখানে হলফ করে বলতে পারি ছেলে মেয়েদেরকে নিজেরা যদি কম খেয়েও ছেলে মেয়েদেরকে আপনারা ভালো আরও বড় স্কুলে আপনারা দিতেন, আরও হায়ার এডুকেটেড করাতেন ওদের। কিন্তু করাতে পারছেন না কেন? আপনাদের সেই হারে বেতন নেই। তো সে জায়গায় এই ধরনের ভুল তথ্য দিচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী, যেটা অনেকে বলতে চাইছেন। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, বলুন। আমি সভাপতি বলছেন যে আগরতলা থেকে বলছি। বলুন। আমার আপনার বক্তব্যটা শুনে, ম্যাডামের বক্তব্যটা শুনে, মাননীয় অর্থমন্ত্রী কেন্দ্রীয়, আমি একটাই কথা বলবো, উনি কিসের সঙ্গে বসবাস করছেন আমি বলতে পারবো না, এটা উনিই বলতে পারবেন। আমি একজন রিটায়ার্ড এমপ্লয়ি, আমি সারা জীবন চাকরি করে আমি সেই 16 লাখ টাকা কিনারে পৌঁছাতে পারলাম না। তো উনি আমি জানি না ওরা কোন স্বর্গরাজ্যে বসবাস করে, এটা ওনারাই বলতে পারবেন। এইসব লোকদের যারাই বলুক, আমি দলবাজি করে কথা বলছি না, ওদেরকে শিগগিরই বিদায় করা উচিত। বাস, নমস্কার। ধন্যবাদ আপনাকে। একজন দাদা বলবো না, অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ, উনি রিটায়ারমেন্টে গেছেন। উনি বলেছেন যে আমি এত বছর চাকরি করে আমি রিটায়ারমেন্টে গেলাম, কখনো এই আঁকড়া আমি ছুঁতে পেলাম না, আমার পসিবল হয়নি। তাহলে ওনারা বা এই সকল মন্ত্রীরা এই তথ্যগুলো কোথা থেকে পান, যেটা দাদা বললেন। এবার আমি আপনাদেরকে বলবো দর্শক বন্ধুরা আরও একটি বিষয়, যেটা বাইরের কোম্পানিগুলো, ম্যাকডোনাল্ড আপনারা ধরে নিন না, বা বাইরের যে পিৎজা কোম্পানিগুলো আছে, 25 টাকা বার্গার বিক্রি করছে। 25 টাকা বার্গার বিক্রি করে
লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সেগুলোকে ডলারে কনভার্ট করে ওনারা বিদেশে নিয়ে যাচ্ছে। এখান থেকে ইন্ডিয়ানদেরকে দিয়ে খাটানো হচ্ছে। প্রফিটগুলো এই সকল কোম্পানিগুলো নিজেদের দেশে নিয়ে যাচ্ছে এবং নিজের দেশ থেকে স্যালারিগুলো ইন্ডিয়ানদের জন্য পাঠাচ্ছে। রস এবং ক্ষীর খেয়ে নিচ্ছে বৈদেশিক কোম্পানিগুলো, আর আমাদের এখানে নিংড়ানো জিনিসগুলো আমাদের শ্রমিকদের জন্য বা আমাদের ইন্ডিয়ানদের জন্য ফেলে দিচ্ছে। আমাদের দেশ প্রধানমন্ত্রী বা বর্তমান সময়ের যারা নেতৃত্বরা যারা বলছেন যে দেশকে মেক ইন ইন্ডিয়া মানে তৈরি করবে, আমি বা অনেকে বলতে চাইছেন দম থাকলে একটা বার্গার কোম্পানি খুলে দেখাতে পারেননি এতদিনে? স্বাধীনতার এতটা বছর গেল, না পারল কংগ্রেস, না এখন বিজেপি সরকার, আবার ইউপিএ সরকারও ছিল। কোনো সরকার এই ধরনের একটা বার্গার কোম্পানি তৈরি করতে পারলো না। আমি কিন্তু অন্য কোথাও গেলাম না দর্শক বন্ধুরা, আমি শুধু এখানে বিজেপির কথা বলছি না। বিজেপি সরকার তো 7 বছর হয়েছে, তার আগে কংগ্রেস সরকার ছিল, এতটা বছর ছিল। বাইরের কোম্পানিগুলো আমাদের থেকে এসে সারাটা জীবন আমাদের থেকে চুষে চুষে নিয়ে গেছে, সারাটা জীবন চুষে চুষে নিয়ে গেছে। আর মির্জাফরের দলরা, কিছু কিছু মির্জাফর প্রফিট আদায় করেছে এবং ভারতবর্ষকে ক্ষতবিক্ষত করেছে বিগত সময়ে। এই সকল মির্জাফররা এখনও বর্তমান রয়েছে দর্শক বন্ধুরা, সেটা কিন্তু কখনোই ভুলে গেলে চলবে না। সেই মির্জাফরদেরকে আইডেন্টিফাই করতে হবে। আমাদের ভারতবর্ষ একটা সোনার দেশ, একটা সোনার ভূমি। সেই দেশ বারবার লাঞ্ছিত হচ্ছে, বারবার রেপ্ট হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের বাজে বাজে লোকদের কারণে। আমাকে ক্ষমা করবেন, 200 বছর ইংরেজ রাজত্ব করে গেছে, ভারতকে রেপ করে চলে গেছে, আমরা কিছুই করতে পারিনি। একটা বার্গার কোম্পানি তৈরি করতে পারিনি। বাইরের কোম্পানিগুলো একটা বার্গার কোম্পানি একটা 25 টাকার একটা বার্গার বিক্রি করে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা মুনাফা আদায় করে ডলারের মাধ্যমে নিয়ে যাচ্ছে, আর আমাদের ইন্ডিয়ানরা হাত পেতে বসে আছে। আবার দেশের কেন্দ্রীয় সরকার বলছে স্বদেশি আপনাও, স্বদেশি আপনাও, স্বদেশি আপনাও। সব কোম্পানিকে, বাইরের কোম্পানিকে, অপ্পো কোম্পানিকে, ভিভো কোম্পানিকে, স্যামসাং কোম্পানিকে, ওই কোম্পানিকে, লাভা কোম্পানিকে দিয়ে দিচ্ছেন আপনারা সুযোগ সুবিধা। নিজেদের কি সেই দম নেই আপনাদের? আপনাদের কি সেই দম নেই? ভারতবর্ষের কি সেই দম নেই? শুধু কি ইন্ডিয়া, পাকিস্তান, মুসলিম এইসব নিয়ে কি আমাদের কারবার? যারা আপনারা এই সকল কারবার করেন তারা কিন্তু আমরা এসবে যাই না। আমরা জানি ভারতবর্ষ একটা শক্তি এবং ইউনিটি ইন দ্য ডাইভার্সিটি হচ্ছে আমাদের মূল মন্ত্র। আপনারা সেগুলোকে কনভার্ট করেন, আমাদের মধ্যে দ্বিধা সৃষ্টি করেন। আমাদের ভারতবর্ষকে এইভাবে লাঞ্ছিত হতে হয়েছে বিগত সময় থেকে দর্শক বন্ধুরা, এটা অস্বীকার করা যায় না, যেটা কংগ্রেসও করেনি। যদি করতো আমাদের দেশের অনেক বেকাররা, আমি ত্রিপুরার কথাই বলি না, সোনামুড়া থেকে আমাদের আগরতলা পর্যন্ত অনেক শ্রমিক বিদেশে কাজ করে পয়সার জন্য, পেট যাতে চলে সেই কারণে ওনারা বিভিন্ন জায়গায় দৌড়ে ছুটে বেড়াচ্ছেন। এই কোম্পানিগুলো যদি এতটা বছরে স্বাধীনতার পর যদি আমাদের দেশে তৈরি হতো তাহলে আমাদের বেকার থাকতো। আমাদের ত্রিপুরা রাজ্যের ছেলে, আমাদের দেশের ছেলে, আমার কাছে খবর রয়েছে হার্ভার্ডে কাজ করছে, মাইক্রোসফটে কাজ করছে। আপনারা চিন্তা করছেন যদি আমাদের দেশে থাকতো তাহলে কি এরকম হতো? আবার দেশের সরকারের লোকেরা বলছেন স্বদেশি আপনাও, স্বদেশি আপনাও। আরে স্বদেশি আপনিয়েছে আমাদের দেশের মানুষরা, যেটা ইংরেজ আমলে বৈদেশিক তৈরি জিনিসগুলো আগুনে পুড়িয়ে স্বাধীনতার যুদ্ধে নেমেছিল সেই সময় মানুষরা। সেটা নতুন কিছু নয়। আপনারা একদিকে বলছেন এ কথা, আর একদিকে এইভাবে করছেন, সেটা মানুষ কিন্তু দেখতে পাচ্ছে। আমি রাখলাম আপনাদের কাছে সেই কথাগুলো, জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, কিন্তু যেটা বাস্তব, যেটা রিয়েলিটি, সেটা কিন্তু আমি রাজীব বলবো। ভারতবর্ষকে মির্জাফরের মতো লোকরা ধ্বংস করেছে বিগত সময়ে। এই সকল মির্জাফর এখনো কিন্তু রয়েছে আমাদের দেশে, তাদেরকে আইডেন্টিফাই করুন, না হলে আবার আমরা কিন্তু সেই যে বেড়া তার মধ্যে কিন্তু আমাদের চলে যেতে হবে, সেই শিকলের মধ্যে আমাদের চলে যেতে হবে। দেশকে বিক্রি করে দেওয়া হচ্ছে,
দেশের কোম্পানিগুলোকে বিক্রি করে দেওয়া হচ্ছে। যে সকল কোম্পানিগুলো ভারতকে চালায় সেগুলো শেয়ার বিক্রি করে দেওয়া হচ্ছে। মূলধন যেটা রয়েছে ভারতের তার মধ্যে হাত দেওয়া হচ্ছে। সেটা কোনো মতেই মেনে নেওয়া যায় না। এখানে মেক ইন ইন্ডিয়া বলে হবে না, করতে হবে মেড বাই ইন্ডিয়া। মেড বাই ইন্ডিয়া হতে হবে, এখানে প্রোডাক্ট তৈরি হতে হবে, এবং এগুলো আমাদের দেশের যারা ইঞ্জিনিয়াররা যারা রয়েছেন, যারা শ্রমিকরা রয়েছেন, উনারা তৈরি করবেন। মেক ইন ইন্ডিয়ার পেছনে গিয়ে লাভ হবে না, যেটা অনেকে বলতে চাইছেন। আমাদের ভারতবর্ষ বিশাল ভারতবর্ষ, আমাদের এই মার্কেটের দিকে চেয়ে আছে সবাই। ইংরেজ 200 বছর শাসন করে অনেক কিছু ছিনিয়ে নিয়ে গেছে আমাদের কাছ থেকে, এখনো ছিনিয়ে নেওয়া হচ্ছে। কিছু কিছু মির্জাফর তার থেকে প্রফিট লাভ করছে। আপনারা সচেতন, আপনারা বলবেন। সময় আর বেশি নেই আমার কাছে। দর্শক বন্ধুরা নমস্কার, কে রয়েছেন? নমস্কার দাদা। নমস্কার, কোত্থেকে বলছিলেন আপনি? নামটা বলবো না, বলুন, কি বলবেন? বলছি আপনি যে সত্যগুলা ধরে তুলছেন, আগামী দিন আরো সত্যগুলা তুললে আমরা কিছু হবো আর কি। ধন্যবাদ দাদা, যতদিন বেঁচে থাকবো সত্য কথাই তুলবো। যেদিন সত্য কথা তুলতে পারবো না, ফোনটা আপনাদের সামনে থাকবে, বলবেন আমাকে। আপনারা বিশ্বাস করছেন, আপনারা বিশ্বাস করেন, তাই আমি আপনাদের সামনে এই সকল প্রশ্নগুলো উত্থাপন করতে পারি। আর আপনারা সজাগ। আমি যতই প্রেস ব্রিফ করি, আমি যতই সাংবাদিক সম্মেলন করি, আপনারা কিন্তু সজাগ। কয়দিন পর পর দেখা যায় আমাদের রাজ্যের আইনমন্ত্রী উনি বলেছেন যে রাজ্যের মানুষদের জন্য এটা করেছেন, ওইটা করেছেন, ভালো করেছেন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা বেকারদের জন্য এগিয়ে আসছি। কিন্তু একজন বেকার বলতে পারবে আমাদের রাজ্যের যে আমরা সঠিকভাবে পাচ্ছি? আমাদের রাজ্যের অনেক বেকার রয়েছে, যারা গ্র্যাজুয়েট, যারা পোস্ট গ্র্যাজুয়েট। সরকার যদি বলে যে আমি সবাইকে দিয়েছি, সবাইকে দেওয়ার চেষ্টা করছি, আমি চ্যালেঞ্জ করছি বর্তমান সরকারের সঙ্গে, আমি 100 জন বেকারদেরকে নিয়ে যাব মহাকরণে, এবং ওনাদেরকে আমি বলবো যে কোন সিস্টেমে ওনাদেরকে আপনারা লোন দেবেন। এই লকডাউনের মধ্যে 7.5 লক্ষ 8 লক্ষ বেকার রয়েছে। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গেলে আমি আরটিআই দিয়েছি ইতিমধ্যে, আমার কাছে খবর চলে আসবে যে এই নতুন সিস্টেমের আগে কতজন বেকার ছিল, বর্তমান সিস্টেমে আপলোডিংয়ের পোর্টাল হওয়ার পর কতজন বেকার হয়েছে। এই 1.5 লক্ষ 1,75,000-এর গল্প রাজ্যের মানুষ আপনারা সবাই জানেন, যেটা আপনারা বলেন। আসল এমপ্লয়মেন্ট কতজন বেরোজগার রয়েছেন প্রকৃতপক্ষে, বাস্তব পক্ষে, সেটারও আমি ডাটা চেয়েছি। আমি তার হিসেব আপনাদের সামনে তুলে ধরবো। এর মধ্যে কয়জনের চাকরি হয়েছে সেটাও আমি তুলে ধরবো। সরকার যদি বলে এই লকডাউনের মুহূর্তে আমরা আপনাদের সঙ্গে আছি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেছেন যে কোনো কাজেই লজ্জা নেই। হ্যাঁ, কোনো কাজেই লজ্জা নেই। যেমন আমি রাজীব, আমি আমার দোকানের ঝাড়ুদার কাম, আমি অ্যাসিস্ট্যান্ট কমিশনার, আমার বাবা হচ্ছে কমিশনার। আমি যেখানে কাজ করি আমি এখানে ঝাড়ুও দিই, আবার দোকানদারিও করি, কারণ আমি আমার দোকানের সাফাই কর্মচারী, পাশাপাশি আমি অ্যাসিস্ট্যান্ট কমিশনার। তো সেই জায়গায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আপনারা গরু পালুন, আপনারা পানের দোকান দিন, আপনারা হাঁস পালুন, মুরগি পালুন। তাহলে এই যে পান বিক্রি করছে গতদিন আমি দেখালাম, তাহলে মুখ্যমন্ত্রী আপনি কতটুকু নজর দিয়েছেন? একজন পান বিক্রেতা ঝড় বীজের সামনে লোকটি আত্মহত্যা করলেন। আপনাদের মণ্ডলের লোক কোথায়? আপনাদের বিজেপি দলের লোক কোথায়? আপনি না বলেছিলেন পানের দোকান খুলতে? উনি তো পানের দোকান খুলেছিলেন, উনি আত্মহত্যা করতে হয়েছে ওনাকে। কেন করতে হয়েছে? আপনি বলেছিলেন পানের দোকান খুলুন, কিন্তু সর্বশেষ ওনার কাছে টাকা নেই, ঋণদার যারা রয়েছেন ওনার কাছে প্রেশার করেছেন। আপনি বলে দিয়েছেন পানের দোকান খুলুন, গরু পালুন, ভালো, কোনো কাজে লজ্জা নেই, ভালো কথা বলেছেন আপনি। বসে থাকার থেকে কাজ করা ভালো, কিন্তু ফলো আপ করেছেন পরবর্তী সময়ে। একটি লোক এইভাবে পান বিক্রি করতো, গত 5 দিন আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছি। লোকটি মারা গেল। কেন মারা গেল? আর্থিকভাবে সচ্ছল নয় লোকটি। আপনি তো বলেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী পানের দোকান দেওয়ার জন্য, আপনি বলেছেন মুদ্রা লোন দিচ্ছেন, আপনি বলেছেন বেকারদেরকে সহযোগিতা করার জন্য ব্যাংক আছে। আর সরকার কি করছে? সাধারণ বেকাররা যদি 7.5 লক্ষ 8 লক্ষ বেকাররা যদি ব্যাংকে যায়, ব্যাংক একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, তারা তো ব্যবসা করবেই। আপনারা কি করছেন? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বা আপনার দল কি করছে রাজ্যের বেকারদের জন্য? আপনি বলছেন ব্যাংক আছে, ব্যাংক তো রয়েছে। ব্যাংকে গেলে ব্যাংকে বলবে সিকিউরিটি লাগবে, সেই ডকুমেন্ট লাগবে, দেবে যাদের কাছে সেই ধরনের সিকিউরিটি নেই। ব্যাংক তো দেবে না,
কারণ ব্যাংক জানে আমি যাকে টাকাটা দেব সেই টাকাটা আমার কাছে ফেরত আসতে হবে। ব্যাংক তো দেবে না। আপনারা কি গ্যারান্টি নিয়েছেন? যদি বলেন নিয়েছেন, তাহলে প্রেস মিট করে কালকে বলুন। আপনারা, রাজ্যের মানুষ দেখবে। আমি যাব 100 জন গ্র্যাজুয়েট ছেলেদেরকে নিয়ে যাব, পোস্ট গ্র্যাজুয়েট ছেলেদেরকে নিয়ে যাব, যারা আমার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ রাখেন। তাদেরকে কিভাবে আপনারা সহযোগিতা করবেন দেখিয়ে দিন। আর যদি তাদেরকে লোন দিতে পারেন আপনার সরকার, তাহলে নতমস্তকে মেনে চলে আসবো এবং কৃতজ্ঞতা প্রকাশ করব এবং এসে আরও 1 লক্ষ লোককে আমি জোগাড় করব যে সরকার দিয়েছে লোন। কিন্তু এইভাবে প্রেস ব্রিফ করে আমরা ওইটা দিয়ে দিয়েছি, এইটা দিয়ে দিচ্ছি, ওইটা দিয়ে দিচ্ছি বলবেন না। বলুন আমাকে, আমি চ্যালেঞ্জ করছি রাজ্য সরকারকে, বর্তমান ত্রিপুরা রাজ্য সরকারকে, প্রেস ব্রিফ করুন যে আপনারা কাকে কাকে দিয়েছেন। আমি 100 জন ছেলে মেয়েদেরকে নিয়ে যাব যারা গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, তারা বেকার, কিছু করতে পারছেন না, শুধু টিউশনই করে চলছেন। দেখি আপনারা কতটুকু সহযোগিতা করেন। যদি করেন সেটা ভালো, নতমস্তকে আমি আপনাদেরকে প্রণাম করব এবং আরও কিছু লোককে আমি সজাগ করব এবং তাদেরকেও চেষ্টা করব লোন পাইয়ে দিতে। এইভাবে প্রেস মিট করে নির্মলা সীতারামনজি প্রেস মিট করে বললেন যে নিম্ন বিত্ত মানুষরা বা নিম্ন মধ্যবিত্ত মানুষরা যারা রয়েছেন তাদের বছরে পার ইনকাম 6 লাখ থেকে 18 লক্ষ টাকা ইনকাম। এই অদ্ভুত ডাটা ওনার কাছে কোথা থেকে আসলো? এইভাবে যদি কেন্দ্রীয় মন্ত্রী, মুখ্যমন্ত্রী, বিভিন্ন মন্ত্রীরা যদি এইভাবে বক্তব্য রাখেন যার বাস্তবের সঙ্গে কোনো মিল নেই, যেটা অনেকে বলতে চাইছেন, এর মাধ্যমে কি বোঝাতে চাইছেন? অনেকে বলছেন যা আছে, যতটুকু দিচ্ছেন, যতটুকু করছেন তাই আপনারা ফলো করেছেন। বলুন না, টিভির সামনে আসছেন, মানুষের সামনে কথা বলছেন, ওইটা করছি, এইটা করছি। সৎ সাহস থাকলে রাজীবকে ডাকুন না। এই লকডাউনে কাকে কাকে সাহায্য করেছেন, কাকে কাকে ত্রাণ দিয়েছেন, সব সাংবাদিক বন্ধুদেরকে ডাকুন না। আমি তো চ্যালেঞ্জ করছি আপনাদেরকে, আমি 100 জন গ্র্যাজুয়েট ছেলে নিয়ে যাব মহাকরণে, দেখবো তাদেরকে কিভাবে আপনারা সাহায্য করেন, সেটা লোন দিয়ে হোক, যা দিয়েই হোক। এখন আপনারা বলবেন যে ব্যাংক রয়েছে, ব্যাংক তো বসেই রয়েছে, ব্যাংকের কাজই হচ্ছে লোন দেওয়া, নাহলে ব্যাংক চলবে কিভাবে? ব্যাংকে গেলে পরে ওই ডকুমেন্ট, এই ডকুমেন্ট, ওই ডকুমেন্ট, কারণ ব্যাংক চাইবে, কারণ ব্যাংক জানে আমার টাকাটা ফেরত আসতে হবে। আমি যদি রাজীব যাই, আমার এত ডকুমেন্টেশন লাগবে না, কারণ আমার সিসি অ্যাকাউন্ট রয়েছে, আমার সেখান থেকে আমি সেটাকে এক্সপান্ড করে নিয়ে নিতে পারবো। কিন্তু সাধারণ গরিব মানুষ সে কি পারবে? তাহলে আপনাদের কি দরকার? তো সরকারের কোনো দরকারই নেই। আপনারা সদিচ্ছা নিয়ে আসুন না, যারা শিক্ষিত বেকার ছেলেমেয়েরা যারা রয়েছেন তাদেরকে সাহায্য করুন না, মাঠে আসুন না, তাহলেই তো পরিষ্কার হয়ে যায়। আমি তো চ্যালেঞ্জ করলাম আপনাদেরকে, আমি রাজ্যের মানুষের হয়ে আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করলাম, আমাকে ডাকুন, রাজীবকে আমি নিয়ে যাব। যদি আপনারা কিছু করতে পারেন, যদি আপনাদের দম থাকে, আপনারা করে দেখান, আমি রাজ্যের মানুষের সামনে সেটা ফলো করে দেখাবো যে রাজ্যের সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উনি করেছেন। আর যদি না করতে পারেন, এইভাবে প্রেস ব্রিফ করবেন না, কারণ আমরা সংবাদ মাধ্যম, আমরা দায়িত্বশীল। আমাদের কাজ হচ্ছে আপনাদের কথাগুলোকে অ্যানালাইসিস করা, মানুষের সামনে নিয়ে যাওয়া। আমি বিগত মুখ্যমন্ত্রী যিনি ছিলেন মানিক সরকার, আমি ওনাকেও বলেছি আপনি সাংবাদিকদের সামনে আসেন না। এখন দেখা যায় ওই মোবাইলের মাধ্যমে উনি লাইভ করছেন, কিন্তু তৎকালীন সময়ে চ্যানেল যদি পায়ে গিয়ে পড়ে, তৎকালীন বিগত মুখ্যমন্ত্রী মানিক সরকার, ওনার পায়ে গিয়ে যদি ধরা হতো, তবু উনি আমাদেরকে ব্রিফ দিতেন না। এখন দেখা যায় উনি নিজে লাইভ করেন, তো সেটাই খারাপ লাগে। আগের দিনগুলো মানুষ ভুলে যায়। তো সেই ক্ষেত্রে আমি আপনাকেও বলছি, যদি করার দম থাকে বলুন, আমি 100 জনকে নিয়ে আসবো এবং সেটা সাংবাদিক সম্মেলন করে আপনারা চাপান। তো সুন্দর একটা প্রশ্ন আমাকে এখানে করতে হচ্ছে, মাঝে মধ্যে আমাকে করতে হয়, আপনারা বলেন তাই আমি করি। সেটা হচ্ছে আমার একটা জিনিস আমার বুঝতে দ্বিধা হয়, সেটা অন্যের কথা নয়, সেটা আমার কথা। যারা পলিটিশিয়ান, যারা রাজনীতি করেন, ওনারা কি সেবা করেন নাকি ওনারা এটা চাকুরি হিসাবে দেখেন? কোনটা? ওনারা যদি সেবা করে থাকেন, তাহলে ওনারা তো যারা ক্ষেতের মধ্যে যারা কাজ করছে, যারা কৃষি কাজ করছে, যারা লেবার, যারা শ্রমিক মানুষ, তাদের সঙ্গে এসে কাজ করবে যদি সেবা মনোবৃত্তি থাকে। মাঠে আসুন, নেতা মন্ত্রীরা মাঠে আসুন। এসি রুমে বসে আছেন আপনারা, সেখান থেকে বসে প্রেস কনফারেন্স করছেন, সেখান থেকে বসে অনেক কিছু করছেন। আপনারা তো সেই খেটে খাওয়া মানুষদের ভোটের কারণে আজকে এসি রুমে বসে আছেন।
আপনারা কি যারা রাজনীতি করেন, আমি এখনও বুঝতে পারি না দর্শক বন্ধুরা, মাঝে মধ্যে আমার বড় চিন্তা হয় বা আমি চিন্তা করি যারা পলিটিশিয়ানরা যারা রয়েছেন ওনারা কি আপনাদের সেবায় নিয়োজিত না কোনো সরকারি কাজ চাকরি করেন? আর যদি সরকারি চাকরি করেন তাদের শিক্ষাগতার মাপদণ্ড কোথায়? অনেকের অভিযোগ অনেকের সেই ধরনের কোয়ালিফিকেশন নেই, কিন্তু বসে আছেন একজন উচ্চ পদে। যদি সেবা মনোবৃত্তি হয় তাহলে মাঠে আসুন, যারা মাঠে ঘাটে কাদায় জলে বৃষ্টিতে কাজ করছে তাদের সঙ্গে আসুন, তাদের সঙ্গে আসুন, তাহলে বোঝা যাবে যে আপনি সেবা করছেন। আর যদি মনে করেন আপনি চাকরি করেন তাহলে এই জায়গায় শিক্ষকতার মাপদণ্ড কোথায়? আপনারা কতটুকু শিক্ষিত? আপনারা কি যেই পোস্ট বিলংস করছেন সেটা কি এলিজিবিলিটি রয়েছে আপনাদের সেই পোস্ট বিলংস করার? সেটা প্রশ্ন করছেন রাজ্যের মানুষরা। আজকে দেখা যায় আপনারা সেবা মনোবৃত্তি নিয়ে আপনারা বিধানসভায় গেছেন। অনেকে বলেন, আমার কাছে অনেকে বলেন যে ওনারা সেবা পরায়ণ, সবসময় জনসমাবেশে আমরা দেখি আমরা আপনাদের জন্য নিয়োজিত, আপনাদের সেবা করার চান্স দিন। কি নেই তাদের? এসি রুম, বড় বড় গাড়ি, ড্রাইভার, পেট্রোল, কারেন্টের বিল, তারপর হচ্ছে কোয়ার্টার, তারপর হচ্ছে সিকিউরিটি, তারপর হচ্ছে মোবাইল ফোন, ইলেকট্রিক বিল, ইন্টারনেট বিল। এত রাজকীয়তা কেন? আপনারা না মানে জনগণের জন্য বা জনগণের সেবায় নিয়োজিত? এটা হচ্ছে সেবা। যারা সেবা করে তাদের এইরকম হতে হয়। বামফ্রন্ট থেকে শুনতাম সর্বহারা পার্টির দল বামফ্রন্ট, সর্বহারা, যাদের কিছু নেই তারাই বামফ্রন্ট করেন। আমার চোখে দেখা এখনও আমার মনে হয় বৈদ্যনাথ মজুমদারের কথা, শ্রদ্ধা করি ওনাকে, ওনার নামটা আজকে মুখে নিলাম। ওনার মতন মানুষ ত্রিপুরা রাজ্যের জন্য দরকার। এখন উনি নেই, কিন্তু ওনার আদর্শে অনেকে কিন্তু আদর্শিত হয়েছেন। অনেকে আছেন, আমি নাম বলতে চাই না, দশরথ দেব যিনি প্রয়াত হয়েছেন, ওনাদেরকে কথা মানুষ মনে করেন। নৃপেন চক্রবর্তী, ওনাকে যথাযোগ্য সম্মান দেয়নি বামফ্রন্ট সরকার, যেটা অনেকে বলেন, কিন্তু ওনারা কিন্তু বামফ্রন্টকে পথ দেখিয়েছেন, দিক দেখিয়েছেন। বামফ্রন্টে আদর্শিত হয়ে মানুষ বামফ্রন্টকে এতটা দিন রেখেছেন। ওনাদের কারণে, অদ্ভুতের কারণে বামফ্রন্ট আজকে ডুবে গেছে, কিন্তু তাদের কথা কিন্তু মানুষ ভুলতে পারেনি। ওনারা বামফ্রন্টকে একটি জায়গায় নিয়ে গেছিলেন, মানুষকে বিশ্বাস দিতে পেরেছিলেন যে ত্রিপুরার জন্য ওনারাই পিটেস্ট। কংগ্রেস সরকার এতটা বছর কাজ করলো, সেই ধরনের ইন্ডাস্ট্রি আজকে ওনারা করতে পারেননি। কিন্তু কংগ্রেসকে এখানে অবহেলা করলে চলবে না। ইন্দিরা গান্ধীর মতন একজন আয়রন লেডি দেশের জন্য প্রয়াত হয়েছেন। রাজীব গান্ধী পেরমবুদ্ধের ওনার যে দেহ রয়েছে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, দেশের জন্য করেছেন ওনারা। দেশকে ভালোবেসে করেছেন, কোনো কিছু পাওয়ার জন্য করেননি। অনেকেই করেছেন, কিন্তু অনেকের কোনো কিছু অবদান নেই, কিন্তু অবদানের সেই সকল রেজাল্টগুলো বা ফলগুলো ওনারা নিতে চাইছেন। কিন্তু দেশের মানুষ অত্যন্ত সজাগ, অত্যন্ত কনসাস। তাই অনেকে প্রশ্ন করেন যে যারা রাজনীতি যারা করেন বা যারা মন্ত্রী, যারা মিনিস্টার, যারা মুখ্যমন্ত্রী, আপনারা কি আপনারা কি জনসেবা করছেন? যদি প্রকৃত অর্থে জনসেবা করেন তাহলে নেমে আসুন পথেই দেখা হবে আপনাদের সঙ্গে দেশের মানুষদের। আপনাদের সঙ্গে দেখা করতে গেলে কত চিঠি, কত প্রটোকল। আগে রাস্তায় রাস্তায় থাকতেন, দেখা যেত। এখন মন্ত্রী হয়ে গেছেন, এখন সামনে পড়লে অনেকে দেখেন না, চেনেন না, এটা ভাব ধরে থাকেন। সেটা স্বাভাবিক, সেটা হয়। তা আগে আপনাদেরকে বলতে হবে যে আপনারা কি জনগণ যে রয়েছে তাদের সেবার জন্য আপনারা নির্বাচিত হয়েছেন, নাকি এই সকল ফেসিলিটিগুলো যে রয়েছে সেগুলো আপনারা নেওয়ার জন্য আপনারা মন্ত্রী হয়েছেন। আপনারা মাইনে নিচ্ছেন, আপনারা পেনশন নিচ্ছেন। যদি জনগণের যদি সেবা করতে চান তাহলে পেনশন কেন নিচ্ছেন, বেতন কেন নিচ্ছেন? আর যদি বেতন এবং পেনশন নিয়ে থাকেন, যদি মনে করেন এটা চাকুরি, ভালো কথা, চাকুরি করেন, সেটা চাকুরি হিসাবে আপনারা নিন। কিন্তু শিক্ষকতা যে রয়েছে তার একটা মাপদণ্ড আপনাদেরকে তৈরি করতে হবে, ভারত সরকারকে তৈরি করতে হবে। যে যার যোগ্যতা রয়েছে সেই অনুযায়ী তার মন্ত্রিত্ব বা তার বিধায়ক পদ হতে হবে। সবাইকে নিয়ে বসিয়ে দিলে চলবে না। সেটা দেশের মানুষ বলতে চাইছে, সেটা দেশের মানুষ বলতে চাইছে। দর্শক বন্ধু, আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করছিলাম, সরকারি সাহায্য, যেখানে দেশের অর্থমন্ত্রী
নির্মলা সীতারামনজি বলেছেন যারা নিম্নবিত্ত যারা মানুষরা রয়েছেন বা যারা এই মধ্যবিত্তের মধ্যে যারা নিম্নবিত্ত থেকে একটু উপরে রয়েছেন মধ্য নিম্নবিত্ত যারা রয়েছেন তাদের মধ্যে যারা রয়েছেন ওনারা নাকি 6 লক্ষ থেকে 18 লক্ষ টাকা ওনারা স্যালারি পান, যেটা একটা উদ্ভট উনি একটা তথ্য দিলেন, যেটা অনেকে বলেছেন যে একজন অর্থমন্ত্রী কি করে উনি এই ধরনের তথ্য দিতে পারেন। তো সে জায়গায় আমি অনেক কিছু আলোচনা করেছি, আজকে আমার কাছে সময় নেই, 5 মিনিট বেশি হয়ে গেছে। আরেকদিন আরও একটি বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে থাকবো, আশা করি আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন। দর্শক বন্ধুরা, আজকে আমার এই আলোচনা আমি এখানে শেষ করছি, কিন্তু দেখতে থাকবেন অবশ্যই দর্শক বন্ধুরা। মৃণালিনী আনন্দ, নমস্কার।